আমরা গত এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কি যে বেনজিনের কিছু রিঅ্যাকশন, ঠিক আছে। আর তারপর আমরা দেখেছিলাম ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, এই আমরা গত শেষ পর্যন্ত আমরা দেখেছি, ঠিক আছে। তো আজকে আমরা বেনজিনের রিঅ্যাকশনের পরে থেকে কিছু জিনিস দেখব। বেনজিনের যে রিঅ্যাকশন দেখেছিলাম আমরা কিছু টেকনিক্যাল রিঅ্যাকশন দেখেছিলাম, মনে আছে যে কি থাকলে কি হয়। যেমন আমরা দেখেছিলাম যে এরকম বেনজিন যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর উপস্থিত থাকবে কে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে উৎপন্ন হবে কে ক্লোরোবেনজিন, ঠিক আছে। তো এই পর্যন্ত আচ্ছা, এইবার কথা হচ্ছে কি এই ক্লোরোবেনজিন ওর সঙ্গে যদি আবার আমরা সেম শর্তে ক্লোরিনকে যদি বিক্রিয়া করাই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে নিঃসন্দেহে এখান থেকে একটা ক্লোরিন আসবে, আসে ওই ক্লোরিনটা তাহলে এই বাকি 5 হাতে যে কোনো এক হাতে বসবে। কথা হচ্ছে কি এবার আর ইচ্ছা মতো বসতে পারবে না। আমাদের বিষয়টা ঠিক এরকম, মনে করো যে একটা ছেলে সে প্রথমে বিয়ে করতে যাচ্ছে, তার বাবা মা তার গার্লফ্রেন্ডকে মেনে নিল, নিতেই পারে। সাধারণত ছেলে চাকরিজীবী হয়ে যাওয়ার পরে যখন সে বিয়ে করতে যায় বাবা মা ছেলের গার্লফ্রেন্ডকে মেনে নেয়, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এই বেনজিন যখন ক্লোরিনের সাথে বিয়ে করতে গেছে তখন বাপ মা মাইনে নিয়েছে, যে কোনো এক হাতে মনে চাইছে আমরা বসাই দিচ্ছি, ব্যাপার না, এখানে চাইলে বসাতে পারি, এখানে চাইলে এখানে 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 যে কোনো এক হাতে আমরা বসাতেই পারি। তার মানে গার্লফ্রেন্ড সে যে গার্লফ্রেন্ডকেই চাক না কেন, যেখানেই চাক না কেন বাবা মা সেখানে মাইনে নিল। আচ্ছা, নেওয়ার পর এরপর যে অবস্থার সৃষ্টি হলো সেটা হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, এই জিনিস এখন বেনজিনের সংসারে এমনিতে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে কি বেনজিনের শাশুড়ি, ঠিক আছে, মানে মেয়ের মা এখন সংসারে আছে। মেয়ের মা যদি কোনো সংসারে থাকে তো সে সংসারে দেখিস অবস্থা কি হয়, কারো কোনো কথা কাজ হবে না, মেয়ের মা যা বলবে তাই হবে, ঠিক আছে। আমরা পুনরায় ক্লোরিনকে ঢুকাতে চাচ্ছি, বাকি 5 হাতে এমনিতে এই যে মায়ের মা এ যদি না থাকতো যে কোনো জায়গায় মনে বসে দিতে পারতাম, কিন্তু এখন মেয়ের মা যেহেতু এখন সংসারের দায়িত্বে আছে, তাহলে কি হবে ওই মেয়ের মা শুধুমাত্র যে যে জায়গায় গোষ্ঠী দেবে শুধুমাত্র সেই জায়গায় বসতে পারবে, ওই মেয়ের মা যেন গোষ্ঠী দেবে না সে জায়গায় বসতে পারবে না। তাহলে এখন কথা হচ্ছে ইনি হচ্ছে সেই মেয়ের মা থাকাকালীন কোথায় নতুন করে দ্বিতীয়বার যখন আমাদের সংযোজন বিক্রিয়াটা হবে তখন দ্বিতীয়বার এসে কোথায় প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তাহলে দ্বিতীয়বার কোথায় প্রতিস্থাপিত হবে সেটা নির্ধারণ কে করবে, সেটা নির্ধারণ এই যে মাথার উপরে যে থাকবে মেয়ের মা সে নির্ধারণ করবে। ক্লিয়ার করতে পারলাম আমি এই পর্যন্ত? তাহলে এখন এইখানে বা এখানে বা এখানে বা এখানে বা এখানে মনে চাইলে তুমি আর বসাতে পারবা না, ঠিক আছে। এখন এর কোন কোন জায়গায় অ্যালাউ করবে সেই জায়গাতেই শুধুমাত্র সেখান থেকে বসাতে পারবা, ঠিক আছে। তার মানে বেনজিনে প্রতিস্থাপনটা যে কোনো হাতে করা যায়, কিন্তু বেনজিন জাতকের প্রতিস্থাপনটা তখন আর ইচ্ছা স্বাধীন করা যায় না। তখন যে প্রতিস্থাপকটা যুক্ত হয়ে আছে ওই প্রতিস্থাপক যে যে জায়গাতে বসার অনুমতি দেবে সেই জায়গাতে আমরা বসাইতে পারবো, ঠিক আছে। এই যৌগটা মানে এই ক্লোরিন এই 5 জায়গার ভিতরে ও শুধুমাত্র এই জায়গা বা এই জায়গাকে অ্যালাউ করে। আমি জাস্ট আরো এটা বিক্রিয়াটা বলে দিচ্ছি, এরপরে কেন কিভাবে আমরা বসবো সবকিছু আলোচনা করবো আমরা। তাহলে ক্লোরিন প্লাস ক্লোরিন, আচ্ছা এখানে অবশ্যই 2HCl উৎপন্ন হয়, তুমি মন চাইলে দিতে পারো, না চাইলে দরকার নেই, তার কারণ অজৈব উৎপাদ আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, আমাদের এখানে জৈব উৎপাদটাই গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে একটা ক্লোরোবেনজিনে পুনরায় যদি আবার ক্লোরিন প্রতিস্থাপন যদি আমরা করি তাহলে যে দুটো যৌগ পাওয়া যাবে সেক্ষেত্রে, একটা হবে ক্লোরোবেনজিন আর একটা হবে ক্লোরোবেনজিন। বসুন্ধরার নাম কি তোমরা জানো না আগে থেকে? এটা হচ্ছে এটাও এটা মেটা এটাও মেটা, এটা হচ্ছে প্যারা, ঠিক আছে। আচ্ছা, তার মানে ক্লোরিন হচ্ছে একটা অর্থ-প্যারা নির্দেশক। ক্লোরিন কি একটা অর্থ-প্যারা নির্দেশক, ঠিক আছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে কি এটা কি আগে করাইছি তোমাদের? করাইনি। আচ্ছা, অর্থ-প্যারা নির্দেশক আর মেটা নির্দেশক, তাহলে আমাদের এই যে মানে আমরা যেটাকে মেয়ের মা বলতেছি আর কি, অর্থাৎ জাতক যেটা এসে যুক্ত হচ্ছে, ওই যুক্ত হওয়া জিনিস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অর্থ-প্যারা নির্দেশক আর একটা হচ্ছে মেটা নির্দেশক।
অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক যদি যুক্ত থাকে তাহলে আমরা দুটো উৎপাদ পাবো, যার একটা নতুন সংযোজিত জিনিসটা মানে নতুন প্রতিস্থাপিত জিনিসটা একটা অর্থতে যাবে আর একটা প্যারাতে যাবে, যেরকম এর দুইটা পাইছি আমরা, ঠিক আছে। আর মেটা নির্দেশক যে সে শুধুমাত্র এক জায়গাতেই অ্যালাউ করে, সেটা হচ্ছে মেটাতে অ্যালাউ করে। তাহলে আমাদের এখন দেখার বিষয় হচ্ছে কি যে কি কি জাতক আমাদের থাকতে পারে, আর ওই জাতকগুলোর ভিতরে কে অর্থপ্যারা হবে আর কে মেটা হবে, আমরা কি করে তারা চিনবো, ঠিক আছে। সবাই তো মুখস্থ করে পারা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, সবগুলো না, কিছু কিছু থেকে বাদ বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আচ্ছা তাহলে আমরা আমরা তাহলে কিছু পরিমাণ কয়েকটা উদাহরণ আমরা দেখলাম, এরা সবাই আছে কি বেনজিন জাতক, ঠিক আছে। কোন ওই যেরকম কলোর বেনজিন উৎপন্ন করেছিল না, এরকম প্রত্যেকে কোনো না কোনো রিঅ্যাকশনের মাধ্যমে এই জাতকগুলো উৎপন্ন হয়েছে। যেমন আমরা জানি যে এটা নাইট্রেশন রিঅ্যাকশনের মাধ্যমে উৎপন্ন হয়। আমাদের প্রথম দিন ওই যে যেগুলো দেখাইছিলেন এগুলো সব এই উৎপন্ন হয় ওই সেইগুলো যার কৌশলের কিছু উৎপাদ্য এখানে রাখিছি, ওর বাইরেও কিছু উৎপাদ এখানে রাখিছি, ঠিক আছে। সবকিছু মিলে আমরা এখানে দেখাচ্ছি বেশ কিছু বেনজিন জাতক। এবার আমাদের কথা হচ্ছে কি এই বেনজিন জাতকগুলোর ভিতরে কে কে অর্থপ্যারা হবে আর কে কে মেটা হবে, এইটা আমরা দেখতে চাচ্ছি। আমরা দেখতে পারে বুঝতে পারিছো? আচ্ছা, তাহলে ক্লোরিনকে আপাতত একটু বাদ রাখলাম, এ বাদে বাদ বাকি যেগুলো আছে প্রত্যেকটা দেখো কমপক্ষে দুটো করে মৌল আছে মাথার উপরে, কমপক্ষে দুটো আছে না, এই যে এর দুটো, এর তিনটে, দুটো দুটো তিনটে সাইড দিয়ে দুটো এরকম আছে। তাহলে ক্লোরিন ছাড়া বাদ বাকি সবাই মাথার উপরে একাধিক মৌল আছে। তো এই মৌলগুলোর ভিতরে প্রথম জনের তড়িৎ ঋণাত্মকতা, ভালো করে শোনো, প্রথম জনের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক হবে, মনে থাকবে না এইটুকু। প্রথম জনের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক হবে। তার প্রথম জনের যদি কম হয় তাহলে নিঃসন্দেহে সেটা মেটা নির্দেশক হবে। প্রথম জনের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে অর্থপ্যারা নির্দেশক হবে। এবার বেশি হবে হাইড্রোজেন নাকি কার্বন? প্রথমে যে থাকবে এই যে এই কার্বনের সাথে তার মাথার উপরে যে থাকবে ওর তড়িৎ ঋণাত্মকতা ওর পাশে যে জন থাকবে তার চেয়ে যদি বেশি হয়, কে অত কিছু জানি না আমরা, কার্বন হবে না অক্সিজেন হবে না নাইট্রোজেন হবে না তা জানি না। মানে ওই যে SO3H এর ক্ষেত্রে S এর তড়িৎ S আর O S এর আর ওর সাথে তুলনা করব। তো S হচ্ছে প্রথম জন, O হচ্ছে দ্বিতীয় জন। যদি প্রথম জনের বেশি হয় তাহলে সেটা হবে অর্থপ্যারা, বুঝতে পারছিস? সেখানে কে থাকবে ওটা কোনো নির্দিষ্টতা নেই, ক্লিয়ার এবার? আচ্ছা, এবার তাহলে আমাদের কয়েকজনের তড়িৎ ঋণাত্মকতা একটু জানতে হবে, তোমরা জানো। ধরেন H এর সবচেয়ে বেশি আর O চেয়ে S এর বেশি, তাহলে তখন কি হবে বলতেছি, আমরা আসতেছি একটু পরে, আগে শুধু মানগুলো একটু দেখাই নিতে হবে। অক্সিজেন হচ্ছে 3.5, এরপর নাইট্রোজেনের হচ্ছে 3, আচ্ছা, এরপর হাইড্রোজেনের হচ্ছে 2.1, ক্লোরিনের 2.5, ক্লোরিন হচ্ছে 3, যদি এটা আমাদের আপাতত লাগতো না। এরপর হচ্ছে তোমার সালফার হচ্ছে 2.8 বা 2.5, আমরা 2.5 লিখলাম কারণ অধিকাংশ বইতে এখন 2.5 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই কয়টা তোমাকে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। বেনজিন জাতক এর ভিতরে থেকে যাবে আশা করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা তো দেখেই বলে দেওয়া যাচ্ছে, খুব সহজ। এবার নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন হচ্ছে প্রথম জন, অক্সিজেন হচ্ছে দ্বিতীয় জন, তাই তো? তাহলে নাইট্রোজেনের হচ্ছে কত? 3, অক্সিজেন 3.5, তাহলে দ্বিতীয় জনের প্রথম জনের কম, তাহলে এটা নিঃসন্দেহে মেটা নির্দেশক। মেটা প্রথম জনের বেশি হলে অর্থপ্যারা আর প্রথম জনের কম হলে মেটা, তাই বলেছি না? আচ্ছা, এবার এটাতে আসো, সালফার 2.5, অক্সিজেন 3.5, দ্বিতীয় জনের বেশি, তাহলে এটাও মেটা। আচ্ছা, কার্বন 2.5, হাইড্রোজেন 2.1, তাহলে প্রথম জনের বেশি, তাহলে অর্থপ্যারা, ঠিক আছে তো? কি বললে বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে? ওইগুলো না, ক্লোরিন তো কিছু নাই, তাহলে ওর ক্ষেত্রে কি আমরা এর তো বাদ রেখেছি, বললাম না এ বাদে বাকি প্রত্যেকে যাদের দুইজন করে আছে, ওগুলো বলেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে NH2 নাইট্রোজেন 3, হাইড্রোজেন 2.1, তার মানে এটাও অর্থপ্যারা। আচ্ছা, CHO-টাতে একটু আমাদের একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি CHO আসলে গঠিত হয় আমাদের এইভাবে C double bond O bond H, ঠিক আছে। তখন প্রথম মৌলটা ধরা হয় কার্বন, কার্বন তো প্রথম মৌল নিঃসন্দেহে, আর দ্বিতীয় মৌল হাইড্রোজেন না ধরে দ্বিতীয় মৌল অক্সিজেন ধরা হয়, ঠিক আছে। আচ্ছা,
তাহলে অক্সিজেন যেহেতু দ্বিতীয় মৌল, তাহলে দ্বিতীয় ওজনের এবার বেশি। স্যার তো সিটটা তো দেওয়া নেই। ও কার্বন দিইনি আমি, সরি সরি সরি, ওটা তো দিতেই হবে আগে। কার্বন হচ্ছে 2.5, 5 কার্বন হচ্ছে 2.5, ঠিক আছে। তাহলে কার্বন হচ্ছে 2.5, অক্সিজেন হচ্ছে 3.5, তার মানে আবার মেটা। তাহলে এটা এটা স্যার কার্বনের, আরেকবার বলেন এটা। এটা বলেছে কি যে এটা যখন গাঠনিক সংকেত তৈরি হয় তখন C ডবল বন্ড ও বন্ড H, তার মানে C আর H কাছাকাছি থাকে এমনটা না, O আর C ও কাছাকাছি থাকে, ঠিক আছে। তখন আমরা কার্বনকে হচ্ছে প্রথম মৌল আর অক্সিজেনকে হচ্ছে আমরা দ্বিতীয় মৌল হিসেবে ধরবো, ঠিক আছে। যদি প্রশ্ন করে স্যার এমনটা কেন ধরবো, তুমি এইখান থেকে তড়িৎ ঋণাত্মক হিসাব করে দেখো 0.4, আর এখান থেকে তড়িৎ ঋণাত্মক হিসাব করে দেখো পুরোপুরি 1, যদি এখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি, এইজন্য এই বেশিটাকে হিসাব করা হয়। জিনিসটাকে বুঝতে পারলাম? ওরা আরো কাছাকাছি থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য তাহলে এই অক্সিজেন হিসাব করলাম, তাহলে এই ক্ষেত্রে প্রথম জনে কম, প্রথম জন কম হওয়াতে আমরা মেটাল সমস্যা আছে এই পর্যন্ত। আচ্ছা সি ডবল এইচ এটাও দেখো তাহলে মেটা, তাই না? কারণ এই যে সিও হ্যাঁ সিও। আচ্ছা ও এইচ 3.5 2.1, তার মানে এটা ও অর্থপ্যারা, ঠিক আছে। তাহলে আমরা এখন যে জাতক আসুক না কেন, আমরা তার কি করব, দুইজনের তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য করব, ঠিক আছে। যদি প্রথম জনের বেশি, প্রথম জন তো তোমরা এখন চিনতে পারিছো, প্রথম জন আর দ্বিতীয় জন, তাকে সরাসরি যে যুক্ত থাকবে সে হচ্ছে প্রথম জন, আর তারপরে যে থাকবে সে হচ্ছে দ্বিতীয় জন। স্যার এইটা গেল ডাবল পিভটের, তাই এবার ওয়ান পিভটের তো দেখেন ওই যে সিএল। আচ্ছা দেখাচ্ছি, তো এইটুকুতে তো আপাতত আমাদের আর কোনো সমস্যা নেই। এরপর কথা হচ্ছে যে আমাদের যদি শুধুমাত্র হ্যালোজেন যুক্ত থাকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওটা অবশ্যই অর্থপ্যারা হবে। হ্যালোজেনে একা থাকলে অর্থপ্যারা, একা বলতে হ্যালোজেন ছাড়া আর কেউ কোনদিন একা থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে একা থাকলে অর্থপ্যারা, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের আরেকটু কথা বলি মাঝখানে, সেটা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক, এটা তোমরা চিনতে পারলাম। তোমার সরাসরি ঠিক হবে এখান থেকে যে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। উত্তর দিতে পারবে না তোমরা এখন? আচ্ছা তোমার এখান থেকে আরেকটা ঠিক হবে যে নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। সহজ একটা কথা, অর্থপ্যারা তোমরা চিনতে পারবো নাকি, যে অর্থপ্যারা সেই বেনজিন বলয় সক্রিয়কারী। সহজ হয়ে গেছে না এবার? যে অর্থপ্যারা সেই বেনজিন বলয় সক্রিয়কারী, তার মানে অর্থপ্যারা নির্দেশক যারা তারা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, ঠিক আছে। হ্যাঁ মূলক, যোগ না, এটা কিন্তু মূলক সবাই, ঠিক আছে। যারা অর্থপ্যারা নির্দেশক তারা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে যারা অর্থপ্যারা নির্দেশক তারা বেনজিন বলয় সক্রিয়কারী, আর যারা তাহলে নিঃসন্দেহে মেটা নির্দেশক তারা কি হবে, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হবে। যারা মেটা নির্দেশক তারা হবে বেনজিন বলয় না 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 না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি যে দেখো আমাদের তিনজনের নাম লিখি আমরা, একজন হচ্ছে NH2 অ্যানিলিন, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে শুধু বেনজিন, যা বেনজিন বলয় নিষ্ক্রিয়, আর হচ্ছে অর্থপ্যারা আছে সক্রিয়কারী। NO2 নাইট্রোবেনজিন, ঠিক আছে। এই তিনজনের ভিতরে এ বেনজিন বলয়কে ইলেকট্রন ঘনত্ব প্রদান করে, এ নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ওই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সে কি করে এই দ্বিবন্ধনে দিয়ে পরবর্তীতে সে বেনজিন বলয় অনুরণন সৃষ্টি করা দিয়ে পারে, ঠিক আছে। তার মানে নাইট্রোজেন থেকে এক জোড়া ইলেকট্রন বেনজিন বলয়ের দিকে আসলো, ঠিক আছে। ওতে বেনজিন বলয় বেনজিনের সক্রিয়তা বেড়ে গেল, তাই আমরা ওকে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বলি। স্যার অনুরণন কি? আচ্ছা এটা তো অর্থপ্যারা না, এটা হ্যাঁ অর্থপ্যারা, যারা দেবে তারা ঠিক আছে। আচ্ছা অনুরণনটা আমি তোমাকে দেখাচ্ছি, একটু সময় দাও। তাহলে অনুরণনে অংশগ্রহণ করা যেতে পারে, আপাতত এটুকু শুনলাম আমরা, ঠিক আছে। যে অনুরণনে অংশগ্রহণ করাতে পারছে, অনুরণনে অংশগ্রহণ করাতে পারে সে কথা বড় না, বড় হচ্ছে সে একজন ইলেকট্রন বেনজিন বলয়কে দিতে পারে। তাহলে যেহেতু সে বেনজিন বলয়কে একজন ইলেকট্রন দিতে পারে, সেহেতু বেনজিন বলয় কি হয়ে যাবে, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে, বেড়ে গেলে তখন বেনজিন বলয় কি হয়ে যাবে, আরো সবল হয়ে যাবে, ঠিক আছে। তাই ওদেরকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, ঠিক আছে। আচ্ছা শুধু বেনজিন, এর দেওয়ার বা নেওয়ার মতো কেউ নেই, তাহলে এর ধর এসছে, তাহলে সক্রিয়তা কি হয়ে যাবে, কম হবে, একটু বলতে পারি আমরা এরকম। আচ্ছা এবার এই যে এই জায়গায় না NO2
NO2 অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এই বন্ধনের ইলেকট্রনগুলো এই অক্সিজেনের দিকে সরে আসে। এইটুকু কি তোমরা বুঝতে পারিছো? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3, অক্সিজেনের কত? 3.5। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না? তাহলে বন্ধনের ইলেকট্রনগুলো কি হবে? অক্সিজেনের দিকে সরে যাবে। তখন বেনজিন, হ্যাঁ, তখন বেনজিন বলয় থেকে ইলেকট্রন যাইয়ে ওই ইলেকট্রন ঘনত্বের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয়ে গেল? এবার বেনজিন থেকে ইলেকট্রন দূরে সরে গেল। তাহলে এবার বেনজিন বলয়টা কি হয়ে যাবে? নিষ্ক্রিয়তা হয়ে যাবে। তার মানে এ কিন্তু নিষ্ক্রিয় বা এ যে সক্রিয় তা বলিনি কিন্তু আমরা। এ সক্রিয় বা এ নিষ্ক্রিয় আমরা তা বলিনি কিন্তু। আমরা বলেছি কি? বেনজিন বলয়। এ উপস্থিত থাকলে বেনজিন বলয়টা সক্রিয় হয়ে যাবে। আর এ উপস্থিত থাকলে বেনজিন বলয়টা নিষ্ক্রিয় হয়ে যাবে। আমরা এই কথাটা বলেছি। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো নাকি পারোনি? এ বা এ সক্রিয় বা নিষ্ক্রিয় না, কিন্তু ওরা বেনজিন বলয়কে সক্রিয় বা নিষ্ক্রিয় করে। ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এই 3 বেনজিন বলয়ের সক্রিয়তার ক্রম যদি আমরা দেখতে চাই, তাহলে এ হচ্ছে সবচেয়ে সক্রিয় আর এ হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসো অনুরণন জিনিসটা কি। আমি এর অনুরণনটা তোমাদেরকে দেখাই। NH2 এটা যদিও আমাদের অনেক সময় খ দাগের কোশ্চেন হতে পারে। ঠিক আছে? যে কোনো একজনকে দিয়ে তোমাদেরকে বললো কি যে এর অনুরণন দেখাও। ঠিক আছে? আচ্ছা, অনুরণন প্রক্রিয়াটা প্রথম স্টেপটা একটু কঠিন, এর পরের স্টেপগুলো খুবই ইজি। NH2, আচ্ছা, নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো সমযোজী বন্ধন একটা বিশেষ একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, যেখানে এক জোড়া ইলেকট্রন সেখানে একটা সমযোজী বন্ধন, যেখানে এক জোড়া ইলেকট্রন সেখানে একটা সমযোজী বন্ধন। আচ্ছা, যদি এরকমটা হয় যে ওই এক জোড়াই আছে, তাহলে ওই সমযোজী বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন। যদি ওই এক জোড়াই থাকে তাহলে ওই সমযোজী বন্ধনটা সিগমা বন্ধন। যদি না না না, মুক্ত জোড় কোনো ব্যাপার নেই, এক জোড়া ইলেকট্রন যদি থাকে, মুক্ত জোড় বন্ধন জোড় যে কোনো একটা হলে আচ্ছা, কি তা আমরা জানি না, জাস্ট এক জোড়া ইলেকট্রন আছে। আমরা সাধারণত বন্ধনের কথাই বলতেছি এখন। ঠিক আছে? মুক্ত থাকলে হবে না, বন্ধন জোড়। তাহলে যদি বন্ধন জোড়ে এক জোড়া ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে সিগমা। যদি বন্ধন জোড়ে এর বন্ধনের এরপরে যত জোড়া করে ইলেকট্রন আসবে তত নতুন নতুন করে একটা বন্ধন বাড়বে এবং সবগুলো বন্ধনকে আমরা বলবো আছে পাই বন্ধন। জিনিসটাকে বোঝাতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, তাহলে এই যে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, সে যদি এই ইলেকট্রন জোড়াটা এই কার্বন নাইট্রোজেন বন্ধনের দিকে যদি ঠেলে দেয় তাহলে কি হবে? তাহলে হবে আছে এই যে কার্বন, এই কার্বনে অলরেডি হাত আছে কয়টা একটু গুনে দেখো দি। 1 2 3 4টে হাত আছে আছে। আচ্ছা, নতুন করে যে আরেক জোড়া ইলেকট্রন এখানে আসে, তাহলে নতুন আরো একটা হাত সৃষ্টি হবে। তাহলে কয়টা হাত হয়ে গেল? কার্বনের ফার্স্ট হাত হতে পারে না। তখন কি হবে? তখন এই জায়গায় থাকা এইখানে দেখো এই কার্বনের কয়টা বন্ধন আগে থেকে আছে? এই একটা, এই দুটো, আর এই একটা, মোট কয়টা হলো? 4টা। এই 4টার ভিতরে একক বন্ধন, তার মানে এই বন্ধনটা একক, এই বন্ধনটা আর একক এই বন্ধনটা, এই তিনটাই হচ্ছে সিগমা বন্ধন। জানি কি আমরা এটা? সিগমা বন্ধন হচ্ছে একটু সবল। হ্যাঁ, এই যে দ্বিবন্ধনে যেটা আছে এটা হচ্ছে পাই বন্ধন, এটা হচ্ছে দুর্বল। ঠিক আছে? তাহলে কার্বনের যখন এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে তখন ওই ইলেকট্রন ঘনত্ব কর্তৃক ওর আশপাশে থাকা সবগুলো ইলেকট্রন বিকর্ষিত হবে। এবার ওই বিকর্ষণ সহ্য করার ক্ষমতা সিগমা লাগে আছে, কিন্তু পাই ইলেকট্রনের নেই। তখন কি হবে? ওই পাই ইলেকট্রন, পাই বন্ধনে থাকা পাই ইলেকট্রন ও বিকর্ষিত হবে। ঠিক আছে? বিকর্ষিত হয়ে ও এসে এই কার্বনের মাথার উপর আপাতত আশ্রয় নেবে। এইটুকু আমরা বুঝতে পারলাম জিনিসটা? তাহলে দুটো কেস হয়ে গেছে জায়গায়। এক হচ্ছে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ওই এক জোড়া ইলেকট্রন সেই কার্বন নাইট্রোজেন বন্ধনের দিকে ঠেলে দিলে এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে ওই ইলেকট্রনগুলো সে বিকর্ষণ করতেছে কাকে? এই পাই বন্ধনের ইলেকট্রন সবাইকে করতেছে, কিন্তু পাই দুর্বল হওয়ার কারণে পাইটা ওইখান থেকে সরে যাচ্ছে। জিনিসটা বুঝতে পারলাম? এই জন্য আমরা বলছি পাইকে বিকর্ষণ করতেছে। আমরা পাই বলবো আসলে বিকর্ষণ কিন্তু সবাই করতেছে, পাই দুর্বল বলে সরে যাচ্ছে। ঠিক আছে? তাই আমরা বলছি পাইকে বিকর্ষণ করতেছে। ক্লিয়ার করতে পারিস আমি? আমি পাইকে বিকর্ষণ বলে তোমরা এটা ভাবে না যে তারা সিগমার মধ্যে বিকর্ষণ করতেছে না, এমন কোনো ব্যাপার না কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে পাই বন্ধন বিকর্ষিত হয়ে কি হয়ে যাচ্ছে? এই কার্বনের মাথার উপরে চলে আসতেছে। এই শুরুর লাইনটা যদি করতে পারো, এরপরে খালি করতে পারি শুধু খেলতে হবে। দেখো কত মজার একটা ব্যাপার। এইবার তাহলে
এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে নাকি? হবে প্রিন্স, বুঝতে কষ্ট হচ্ছে? আগে থেকে একটা ছিল আর দুটো ইলেকট্রন আসলো, তাহলে একটা নতুন একটা পাই বন্ধন তৈরি হলো। এবার NH2 এর মাধ্যমে একটা প্লাস চিহ্ন দিলাম। কেন প্লাস দিলাম? তো ওর থেকে ইলেকট্রন দূরে সরে আছে, তাহলে ওটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে, ও প্লাস তো দেওয়া যেতে পারে ওকে। ঠিক আছে, আচ্ছা এবার এই জায়গার বন্ধনটা কিন্তু এখন আর নেই, না যাই ও না থেকেও কি হয়ে গেছে, ওই বন্ধনে যে ইলেকট্রনগুলো ছিল সে এখন এই কার্বনের মাথার উপরে আছে, তো এটা মাইনাস চিহ্ন দিছি আর মাইনাস এর উপর দুটো ইলেকট্রন বুঝাইছি। ঠিক আছে, এটা কিন্তু কোনো ফিলেট না, যে ইলেকট্রনের রাজনে একটা ফিলেট দিছি তা ভেবে না জানো, এটা আসলে একটা মাইনাস চার্জ। ঠিক আছে, যেহেতু এর এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে গেছে তাই এটা মাইনাস চার্জ দিলাম এবং ওই মাইনাস চার্জের উপর দুটো ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা এবার এইটা আর এইটা তো কিছু করিনি তো আমরা, কত মতো থেকে গেছে, এই বলতে কি সমস্যা হয়েছে বুঝতে? আচ্ছা এবার দেখো, কার্বন একটা তড়িৎ ধনাত্মক মৌল, অতিরিক্ত ইলেকট্রন ও আসলে এভাবে মাথার উপরে রাখতে পারে না, তাই ও কি করবে, তাই ওই এই ইলেকট্রনগুলো এই কার্বন কার্বন বন্ধনের দিকে ঠেলে দেবে। ঠিক আছে, এই যে ইলেকট্রন জোড়া কার্বন কার্বন বন্ধনের দিকে ঠেলে দেবে, যখন ঠেলে দেবে তখন এই কার্বনে থাকা ইলেকট্রনগুলো আবার কি হয়ে যাবে, বিকশিত হবে, এই কার্বন থাকা পাই ইলেকট্রন আবার বিকশিত হবে, বিকশিত হলে এর মাথার উপরে যাই আশ্রয় নেবে। তো বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা তাহলে এবার আমাদের অবস্থা কি সৃষ্টি হলো একটু দেখে আসি আমরা। ডাবল বন্ড NH2 প্লাস। আচ্ছা এবার এই বন্ড ইয়েটা যখন এই জায়গায় চলে তখন এখানে একটা দ্বিবন্ধনের সৃষ্টি হয়ে গেছে, বলতে পারি আমরা একক বন্ধন তো আছে, নতুন একজন ইলেকট্রন আসলো তখন একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে, তাহলে নতুন এখানে একটা পাই বন্ধন সৃষ্টি হলো, সমস্যা আছে কোনো? আচ্ছা এবার এই জায়গা আসার কারণে আমাদের এখানে আবার মাইনাস চার্জ এবং একজন ইলেকট্রনের সৃষ্টি হলো। এই ঘরেরটা দিয়ে নেন স্যার। ঠিক আছে, ওটা তো আছে। কিন্তু যখন স্যার ওই যে কারণ এই কারণে ধরো আসছে ইলেকট্রন, এখন তো তিনটা, তাহলে তো একটা হলে সমস্যা নেই, তাহলে তাহলে এই করতেই হবে না। তো কোন জায়গায় তিনটা হয়? ওই আপনার ওই বাম পাশে যে কাপ ওই ওই তিনটা এ রে হয় না আর সাইডটা না বাবা, ওর প্রত্যেকটা একটা হাইড্রোজেন আছে। স্যার ওই জায়গায় কিন্তু ওই জায়গায় স্যার না হাত চারটে কিন্তু ভর্তি আছে কটা তিনটা, এক ওই। দুই তিন। না একটা হাইড্রোজেন বন্ধন আছে যেটা আমরা দেখাইনি। ওকে তার হাইড্রোজেন বন্ধন থাকার কারণে যে কয় কোণা সেই কয়টা হাইড্রোজেন। যে কয় কোণা সে কয়টা হাইড্রোজেন আছে। হ্যাঁ। ঠিক আছে, এর প্রথম কোণার থেকে হাইড্রোজেনটা সরে যায় NH2 হয়েছে। ওকে এবার কি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এবার একই ভাবে এ যাবে এই জায়গায়, এ নির্কোষিত যাবে এই জায়গায়, আবার কি বোঝানোর দরকার আছে নাকি লাইনটা? আচ্ছা তাহলে এই ওরে ঠেলে দেবে ও ওই নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হচ্ছে সেই সঞ্চারণশীল পাই এই হচ্ছে সেই সঞ্চারণশীল পাই ইলেকট্রন। আচ্ছা এবার এখানে একটা মাইনাস চার্জের সৃষ্টি হলো, ওই বলে শুধু করবে ডবল বন্ড NH2 প্লাস, সমস্যা আছে পর্যন্ত বলি? আচ্ছা আর এরপর কত দূর যাবে? যাবে ওই বলে সারা জীবনই করবে ও। না, যতক্ষণ গুল্লি শেষ না হবে, এক গুল্লি তো দেবা। এবার এ তাহলে কি হবে, এই জায়গায় যাবে, গেলে তখন এই কার্বনে থাকা পাই ইলেকট্রন বিকশিত আবার জায়গায় ফিরে যাবে। ক্লিয়ার? আবার তো জেল আউট করবে। আচ্ছা তাহলে এইবার NH2 এবার কি প্লাস চার্জের দেওয়ার দরকার আছে মাথার উপরে? আছে? না, না। নাই। আচ্ছা এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা দ্বিবন্ধন, আর এই এসে এই জায়গায় দ্বিবন্ধন তৈরি হচ্ছে। ঠিক আছে, আস্তে করতেছিস কেন? আস্তে। এবার তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এতটুকুর ভিতরে বেশ অনেকগুলো কেস ঘটে গেছে। তার প্রথম কেস হচ্ছে দ্বিবন্ধন আগে এখানে এখানে আর এখানে ছিল, এখন দেখো ঠিক তার বিপরীত জায়গায় চলে গেছে দ্বিবন্ধন। দ্বিবন্ধনের অবস্থার পরিবর্তন হয়ে গেছে না? কোন কেন করলো? আচ্ছা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই ঘোরাঘুরির ফলে আমরা একটা জিনিস দেখতে পাইছি, সেটা হচ্ছে এই যে পজিশনটা এইখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, তাহলে এই পজিশনটার নাম কি? অর্থ, অর্থ। তাহলে অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, এই পজিশনের নাম কি? প্যারা, প্যারা। প্যারা তো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে। আবার এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, ওটার নাম কি? অর্থ। অর্থ। তার মানে এই অনুরণনের ফলে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইছে, তাই না মেটাতে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়নি। না। আর আমরা জানি সমাজের বন্ধন সেখানে গঠিত হয় যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশিই থাকে, সেখানে সেটা সমাজের ওই বন্ধন শেষেরটা। গঠিত হয়। সেটা তো কিছু না। তাহলে এই তিন মানে অনুরণনের মাঝে থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই NH2 কে আমরা অর্থ প্যারা নির্দেশক বলেছিলাম, মনে আছে? তখন আমরা শুধু একটা টেকনিক দেখিয়েছিলাম, যে তড়িৎ ঋণাত্মকতার টেকনিক দেখিয়েছিলাম, এই হচ্ছে উপযুক্ত কারণ কেন অর্থ প্যারা। এবং পরিকল্পনা তো এ করা আমাদের পক্ষে পসিবল না, তাই আমরা একটা টেকনিক দেখেছিলাম, শুধুমাত্র দেখে বলছিলাম যে অর্থ প্যারা হবে নাকি মেটা হবে।
আর এই আছে তোমার প্রমাণ যে কি অর্থ বের হবে আর কে মেটা হবে, এটা আছে প্রমাণ। এ কি লাগবে স্যার? ঠিক আছে, অবশ্যই মানে 2 মার্কের কোশ্চেন হতে পারে, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে অনুরণন ঢাকা বিশ্ববিদ্যালয়